আজকের এই সুন্দর আয়োজনের সর্বশেষ বক্তা, সম্মানিত প্রধান মেহমান, মানরাত ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলেরই পরিচিত প্রফেসর ডক্টর আব্দুর রব হাফিজাহুল্লাহ। সম্মানিত স্যারকে আমাদের সর্বশেষ বক্তা হিসাবে সম্মানিত প্রধান মেহমানের আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আমি সম্মানিত এই শ্রুতিমণ্ডলী উপস্থিত যারা সামনে, জাস্ট আমি অল্প সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা একটু যদি ধৈর্য ধারণ করেন এরকম অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠান সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, শ্রোতৃমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, উপস্থিত অন্যান্যরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এইসব বিষয়ে বেশি আলোচনার কথা। ৯২% মানুষের দেশে যে মানুষ ইসলাম ধর্ম অবলম্বন করে চলেছে, তাদের জীবন আচরণ, যারা পবিত্র কালামে পাককে তাদের প্রাণের চেয়েও প্রিয় ঐশী গ্রন্থ, আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করে অনুসরণ করার চেষ্টা করে আল্লাহকে প্রভু হিসেবে মানে, সেই পবিত্র কালামে পাকে পরিষ্কার করে বলেছে নারীর অধিকার, নারীর সম্মান, পুরুষের সম্মান। আমরা তার বিরুদ্ধে গিয়ে যে নারী নীতি বা এই সংস্কারের প্রস্তাব নিয়েছি, তা তো কোরআনের পরিপন্থী। আর কোরআন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, অর্থাৎ আল্লাহর সাথে বিদ্রোহ করা। সেটাকে এই দেশের মানুষ, বিশ্বের মুসলমান কি মেনে নেবে? যদি প্রকৃত মুসলমান হয় তা প্রতিবাদ করবে। এবং মুসলমানদের যে দাবি সেটা কোরআনে বিধৃত, তার সাথে কোনো কিছু সাংঘর্ষিক যেন না হয়। কারা এটা প্রণয়ন করেছে? এই সংস্কার প্রস্তাব, যেখানে ৯০%, যদি এখানে ১২-১৩ জন কতজন সদস্য ছিলেন, ৮ জনই শুনেছি যে তারা কোরআনও জানে না, হাদিসও জানে না, এদেশে মানুষের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য কোনো কিছু জানে না, একাত্ম বোধ নেই তাদের এদের সাথে। তো এরকম জনবিচ্ছিন্ন লেখক, লেখিকা, চিন্তাশীল দিয়ে প্রতিনিধিত্ব হয় কেমনে? এদেশের মহিলাদের প্রতিনিধিত্ব তারাই করবে যাদের আচরিত জীবন এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত। সুতরাং এটা পরিত্যাজ্য। বিদেশের মহিলাদের জীবন বিষময়। তারা সায়েন্স, টেকনোলজি, আধুনিক পড়াশোনা সব কিছুতে অধিক উচ্চে উঠে গেছে। তারা মঙ্গল গ্রহে এখন স্পেসশিপ পাঠানোর উদ্যোগ নিচ্ছে, চাঁদে পৌঁছে গেছে। তাদের মহিলারা তারা ন্যায্য সমতা করতে গিয়ে লিভ টুগেদার করে, আর লিভ টুগেদার করে যখন বাচ্চা হয়, প্রেগনেন্ট হয় মহিলা, তখন শাকিলা কুকিলা হয়ে উড়ে যায় অন্য কোনোখানে, পুরুষ চলে যায়। কেন চলে যায়? কারণ তখন তার শারীরিক অসুবিধা, চেহারা সুরত কি হয়, অসুস্থতা দেখা দেয়, তার শোকের পায়রা সেই পুরুষ চলে যায়। তখন মহিলা কি করে? বাচ্চা যদি হয়ে যায়, অ্যাবর্শন করায়, তখন ওই বাচ্চাকে নিয়ে বলবে আমার দায় কি, অরফেনেজ, এতিমখানায় দিয়ে আসে। বাবাও দায়িত্ব নেয় না, মাও দায়িত্ব নেয় না। এইভাবে ওদের দেশে, ওদের সমাজে এরকম অবৈধ সন্তান, পিতৃপরিচয়হীন বিপুল সংখ্যক। আর এজন্য বাচ্চাও নেয় না তারা। তাদের পপুলেশন ডিক্লাইন করছে। তাদের শিল্পে যে শ্রমিকের যোগান, সেনাবাহিনীতে যে সামরিক বাহিনীর লোকদের যোগান, সেগুলো নাই। জাপানের লোকসংখ্যা আজ থেকে ৩০-৪০ বছর আগে ছিল ১২ কোটি, এখনও ১২ কোটির
ধারে কাছে কমতেছে। রাশিয়ার লোক সংখ্যা ছিল ইউএসএসআর, তখন কয়েকটা দেশ আলাদা হয়ে গেছে। তারপর মেইন রাশিয়ায় যে পপুলেশন ছিল সেটা ছিল 18 কোটির মতো, আর টোটাল ছিল 25 টু। তারপর উজবেকিস্তান, কাজাকিস্তান এরা স্বাধীন হয়ে গেলে মূল যেটা এখন রাশিয়া, তাদের লোক সংখ্যা কমতে কমতে এসে 14 কোটিটা দাঁড়িয়েছে। বাংলাদেশের চেয়ে 3-4 কোটি কম। ইটালি, বুলগেরিয়া, হাঙ্গেরি, তারপর স্পেন, এদের পপুলেশন এত আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। দেয়ার সোসাইটি ইজ অন দ্য ভার্জ অফ কলাপস। তারপর এই যে আমাদের যেগুলো, ওদেরকে অনুসরণ করব কেন? তারা তাদের জিওপলিটিক্যাল কারণে নিও কলোনিয়ালিজম, নব্য উপনিবেশবাদ, আগে তো এসে দখল করতো লর্ড ক্লাইভরা, অস্ত্র শস্ত্র যুদ্ধ করত, পলাশির যুদ্ধ হইত। এখন তারা আছে, কিন্তু তারা তাদের এজেন্টদের মাধ্যমে এইসব দেশগুলো শাসন করার, দখল করার প্রয়াস পায়। এবং তাদের কৌশল হিসেবে এনজিওগুলো, সব এনজিও না, অনেক ভালো এনজিও আছে কল্যাণের কাজ করে, কিন্তু বেশিরভাগ পাশ্চাত্য মদতপুষ্ট যারা, তারা সেই নিওকলোনিয়ালিজমের এজেন্ট হিসেবে আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে দিতে চায়। তাদের স্লোগান মনে আছে, আমাদের বাঙালি তথাকথিত মুসলমান মেয়েরাই এনজিওতে কাজ করতো, স্লোগান দেওয়া তো রাস্তায়, কিসের বর কিসের ঘর, ঘরে শুধু মারধর। কোথায় মারধর? আপনাদের আমাদের ঘর তো শান্তির এক একটা ছোট ছোট বেশ। আমার দাদিকে দেখেছি দাদার উপর ছড়ি গুড়াতে। আমার মা আমাদের পরিবারের সর্দারনি, আমার বোনগুলো তাদের পরিবারের রানী। তো প্রত্যেক মুসলমানের ঘরগুলো এরকম। মা ফাতেমা, খাদিজা, তারা তাদের পরিবারে ছিল কর্তৃত্ব। আল্লাহর যে বিধান অনুযায়ী সেখানে একটা ন্যায্যতা, সাম্য, সমতা, অধিকার, ইনসাফ, আদল সব পরিবারে ছিল। তো ইসলামিক জীবন বিধান আমাদের পরিবারকে বেহেশতের সাথে সংযুক্ত করে দেয়। আর সেটা ভেঙে দেবে কেন? যদি পরিবার প্রথা ভেঙে দেওয়া যা হয়, ফ্রি সেক্স আসে, হোমোসেক্সুয়ালিটি এখানে, লেসবিয়ানিজম, গেইজম এগুলো চালু হয়ে যায়, তাহলে আমরা পরিবার ভেঙে যাবে। আর পরিবার যদি ভেঙে যায়, তাহলে আমাদের দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দেবে। তার ফলশ্রুতিতে আমাদের সম্পদের উপর আমাদের যেসব সরকার আসবে, তারা তাদের ক্রীড়নক হিসেবে কাজ করবে। আর ধর্মীয় অনুশাসন সমাজকে সুসংবদ্ধ, কোহেসিভ একটা শক্তিশালী সমাজ গড়ে তোলে। আর শক্তিশালী সমাজ যেখানে, সেখানে রাষ্ট্রও হয় দেশপ্রেমে উজ্জীবিত, ঐক্যবদ্ধ এবং কর্মমুখর। সেখানে কোনো বিভাজন থাকে না। সুতরাং এই কৌশলগুলো, এই ষড়যন্ত্র চক্রান্তগুলো আমাদের একাডেমিক্যালি অনুধাবন করতে হবে। আমরা ডেফিনেটলি, এটা আমাদের আবেগের জায়গা, আবেগপ্রবণ হব, অন্যায় বিরুদ্ধে আমরা দৃঢ় বুলন্দ আওয়াজ তুলব, কিন্তু আমরা দিশেহারা হয়ে যাব না। এ দেশ আমাদের, যারা বুঝে না তাদেরকে বুঝাবো, এই সরকার বিপ্লবের শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে অনুধাবন করতে হবে এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর টোন, কণ্ঠস্বর, হৃদয়ের প্রতিধ্বনি, তাদের কৃষ্টি সংস্কৃতি, তেহজিব, তমদ্দুন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু করে যা কেউ পার পাবে না। এই দেশকে গড়তে হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ন্যায্যতার ভিত্তিতে যার যার অধিকার সেখানে আমরা বৈজ্ঞানিকভাবেই প্রতিষ্ঠিত করব। এরকম আজে বাজে এবং এগুলো তো নিম্ন মেধা সম্পন্ন লোকদের রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রসূত যেসব চিন্তা, সেগুলোর প্রতিফলন ঘটেছে এই যে তাদের সংস্কার প্রস্তাবনায়। আমি ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম 40 বছর। এই 2-3 বছর হলো
আমার শিক্ষকতা জীবন শেষ হয়েছে, এখন আবার প্রশাসনিক দায়িত্বে আছি। আমাদের কলা ভবনের এখানে ক্লাস নিয়ে এসে সায়েন্স এনেক্স বিল্ডিং থেকে বসতাম, এই শহীদ মিনার পাশে আমাদের ওইটা। তো কলা ভবনের ওখানে টিচার্স লাউঞ্জ, হঠাৎ একদিন ইন্টারন্যাশনাল রিলেশনসে এক ম্যাডাম, তিনি আসছে, খুব আধুনিকা, আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন। তো কে দেখিয়ে দিছে যে প্রফেসর আব্দুর রবকে জিজ্ঞেস করে। কি ওনার প্রশ্ন? সবাই একটু মনোযোগ দিয়ে শুনে বলেন। উনি আমার বয়সে 4-5 বছর সিনিয়র, আমি পিএইচডি করে ফিরেছি মাত্র। বলে, ভাই আপনার সাথে তো আমার ডিবেট হবে। তা আমি বললাম, আপা ওয়েলকাম, ডিবেট হয় যদি যদি আমি জিনিসটা জানি, আমার সাবজেক্টের সাথে রিলেটেড হয়। তো উনি অবাক করে দিয়ে বললেন, আপনারা 4 বিয়ে করতে পারেন, আমরা মহিলারা 4 বিয়ে করতে পারবো না কেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আমি বললাম তো এটা ইসলামিক থিওলজিক্যাল সোশিওলজিক্যাল বিষয়। আমি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, নদীর ভাঙা গড়া, তারপর জলবায়ু পরিবর্তন, জিওপলিটিক্স, এইগুলো জিজ্ঞেস করি। তো উনি চেপে ধরেছেন যে উনি ধারণা যে আমি খবর শুনেছেন যে আমি ইসলামিক ভাবাপন্ন। আগে বাম রাজনীতির আমি চর্চা করতাম। তা আমি বললাম, আপনার কি ধৈর্য আছে শুনবেন? আপনি কি সোশিওলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল এইসব যে বিবাহ কত প্রকার কী কী এগুলো জানেন? উনি ইন্টারন্যাশনাল রিলেশনসের ছিলেন। পলিগেমি, পলিএন্ড্রি, মনোগেমি, বিবাহের এইসব জিনিস আছে। পুরুষের বহু বিবাহ, মহিলার বহু বিবাহ, এক বিবাহ, টেকনিক্যাল। দ্রৌপদী ও হিন্দুদের বিবাহ। তো দ্রৌপদী 5টা স্বামী ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। হিন্দু মিথোলজিতে এটা আছে, মহাভারতে। তো সেটা কি এখন হিন্দুদের সমাজে আছে? নেই। তো মুসলমানদের ঢালাও না, ইনসাফ করতে পারলে। তো আমি ওনাকে বললাম, এটা রিলিজিয়াস পার্সপেক্টিভ, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, পলিটিক্যাল, সোশিওলজিক্যাল, বায়োলজিক্যাল, হ্যাঁ। তো এইসব বিষয়ে যখন ওনাকে বললাম যে আপনারা খামাকে, আমাদের 10,000 পুরুষের মধ্যে একজনের 1-2 বিবাহ আমরা দেখতে পাই। আর এটা ওই যদি সমতা ইনসাফ না করতে পারে, এটা ঢালাও কি নেই। আর তখন যুদ্ধে অনেক শহীদ হয়ে যাচ্ছিল। সম্মানের সাথে মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য অনেক কারণ সেগুলো আছে, মিরাসের ব্যাপার আছে। তো আমি সুজা বললাম, আপনার যদি 2টা বা 4টা স্বামী হইত, আর যদি এখানে মধ্যে বাচ্চা হইতো, তো কোনটার বাবা? তখন তো এরকম ডিএনএ স্টাডি টুডি ছিল না, তাইলে আপনি কেমনে কি করতেন? আর যেটা সুন্দর, হ্যান্ডসাম, স্বাস্থ্য ভালো, তরুণ, তারা নিজেরাই লড়াই করে শেষ হয়ে যেত সমাজ। ইনসাফের এই যে সাইন্টিফিক, এইটা সোশিওলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল, তারপর যে এটা লিগ্যাল অ্যাসপেক্টস আছে, মিরাস বন্টনের, তো অনেক কিছু যেগুলো আমি জানতাম, আমাদের প্রিয় বন্ধু হুজুরদের কাছ থেকে শিখেছিলাম, সেগুলো মেরে দিলাম, ঝেড়ে দিলাম। তো মহিলা বললেন, ভাই আপনি এগুলো লিখেন না কেন? আমি বললাম, আমার কাজ নেই, এটার জন্য অনেক আলিমুলামা আছে, অনেক প্রাজ্ঞ বিজ্ঞ লোকজন আছে, তারা লিখছে। আপনি তো পড়েন না, আপনি ইসলামও জানেন না, আবার মডার্ন সাইন্টিফিক সোশিওলজিক্যাল যে সায়েন্স ব্রাঞ্চেস, সে অ্যানথ্রোপোলজি, এগুলো জানেন না। আসলে পড়াশোনা নেই পরিস্থিতির ভিত্তিতে, আর এদেশের মানুষকে আঘাত দেওয়ার জন্য এইসব ষড়যন্ত্র। তো আমরা আবেগপ্রবণ হব না, আবেগ থাকা ভালো। আবেগকে নিয়ন্ত্রিত করে বুদ্ধিবৃত্তিক দিক থেকে এসব ষড়যন্ত্র, এখন অনেক কিছু আসবে। 2 নম্বর, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে যে অনেক বিভাজন, অল্প পয়সা আমরা নিজেরা বিক্রি হয়ে যাই। আমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালীভাবে তুলে ধরব। আর বেসিক জিনিস, আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক যে কোনো কিছু ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব, জাতিকে ঐক্যবদ্ধ করব। জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন। 3 দিকে যে আমাদের প্রতিবেশী, দক্ষিণে ব্লু ওয়াটার নেভি, আর দক্ষিণ পূর্ব দিকে যে মিয়ানমার, তারা আমাদের উপর তত প্রসন্ন নয়। আমরা তাদের সবার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনে বন্ধুত্ব চাই,
সমতা সাম্যের ভিত্তিতে দেবে আর নেবে, মিলাবে মিলিবে। কিন্তু আধিপত্যমূলক দাদাগিরি বড় ভাই সুলভ আচরণ আমরা কারো প্রত্যাশা করি না। যদি আমরা জাতি, দেশ ছোট হতে পারে, জাতি অত্যন্ত বড়, ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের দিকে ভ্রুকুটি চোখ তুলে তাকাতে পারবে না। আর এইসব তো ষড়যন্ত্র অত্যন্ত ক্ষুদ্র। সরকারকে পরিষ্কারভাবে আমরা বলবো যে জাতি বিনাশী আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা ইচ্ছা ইমান আকিদার বিরুদ্ধে কিছু করতে যাবেন না। আপনাদের কল্যাণকর দেশ গঠনের সব কাজে আমরা সহযোগিতা করব, কিন্তু এরকম জাতি বিনাশী, ধর্ম বিনাশী, আমাদের ঐক্য বিনাশী কোনো কিছুতে আপনারা যদি কিছু করেন আপনাদের নিজেদেরই ক্ষতি করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, ঐক্যবদ্ধভাবে আমরা সব ষড়যন্ত্রের মোকাবিলা করব। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।